অল্প বয়সে অবসর নেওয়ার ধারণাটা এটা তো প্রায় আমাদের সবার কাছেই একটা স্বপ্নের মতো, তাই না? একদম। ভাবুন তো, বয়স হয়তো ৩০-এর ঘরে, অথচ আর জীবিকার জন্য কাজ করার কোনো চাপ নেই। হুম। ইচ্ছে হলে বিশ্বভ্রমণ করছেন বা নিজের পছন্দের কোনো কাজ করছেন। তো এটা কোনো সিনেমার গল্প নয়। না, বিলকুল না। আজকের আলোচনায় আমরা ঠিক এই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার একটা পথ নিয়ে কথা বলবো। আমাদের হাতে আছে ক্রিস্টি সেন আর ব্রাইস লিউংয়ের লেখা কুইট লাইক আ মিলিয়নের বইটির একটি সারসংক্ষেপ। আর এই বইটা কিন্তু ব্যাপক জনপ্রিয়। হ্যাঁ, আর আমাদের লক্ষ্য হলো এটা বোঝা যে কিভাবে দুজন সাধারণ মানুষ, যাদের কোনো পারিবারিক সম্পদ ছিল না, তারা মাত্র ৩০-এর কোঠায় চাকরি ছেড়ে দিলেন। মানে তাদের এই যাত্রার পেছনের দর্শনটা কী ছিল। চলুন এই অসাধারণ গল্পটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করা যাক। ঠিক তাই। আর আলোচনার প্রেক্ষাপটটা এখানে খুব গুরুত্বপূর্ণ। মানে এই বইটা কোনো তাড়াতাড়ি ধনী হওয়ার স্কিম নয়। আচ্ছা। এইটা আসলে একটা মানসিকতার পরিবর্তনের কথা বলে। বইটার মূল বার্তা হল ৬৫ বছর বয়স পর্যন্ত কাজ করার যে ধারণাটা, সেটা আসলে কোনো নিয়ম নয়, একটা বিকল্প মাত্র। অর্থাৎ এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া একটা সিস্টেম। একদম। সঠিক পরিকল্পনা, বুদ্ধিদীপ্ত বিনিয়োগ আর সবচেয়ে জরুরি হল নিয়ন্ত্রিত খরচের মাধ্যমে যে কেউ সময়ের অনেক আগেই চাকরি ছাড়তে পারে। আর এটা শুধু কোনো তত্ত্ব নয়, লেখকদের নিজেদের জীবনে প্রয়োগ করা একটা সফল পরিকল্পনা। তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। বইটার প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আয়ের চেয়ে বেশি সঞ্চয় করা। কথাটা শুনতে তো খুব সাধারণ মনে হয়, তাই না? হ্যাঁ, সবাই তো এটাই বলে। কিন্তু লেখকরা এটাকে প্রায় একটা নিয়মের মতো করে দেখেছেন। বইটির একটা উদ্ধৃতি আছে, আর্থিক স্বাধীনতার শুরু হয় আপনার আয়ের চেয়ে কম খরচ করার মাধ্যমে। এর আসল মানে কি? এটা কি আমাদের শুধু কৃপণের মতো থাকতে বলছে? এখানেই তো আসল মজাটা। এটা কৃপণতার কথা বলছে না, বলছে সচেতন খরচের কথা। বইটিতে একটা খুব শক্তিশালী ধারণার কথা বলা হয়েছে, যাকে বলা হয় লাইফস্টাইল ইনফ্লেশন। লাইফস্টাইল ইনফ্লেশন? হ্যাঁ, এর মানে হলো আয় বাড়ার সাথে সাথে আমাদের জীবনযাত্রার মানও বাড়িয়ে ফেলার একটা প্রবণতা। ধরুন, আপনার বেতন ১০,০০০ টাকা বাড়ল। আচ্ছা। সাথে সাথেই মাথায় চিন্তা আসে, একটা নতুন মডেলের ফোন কিনি বা গাড়িটা আপগ্রেড করি। আমরা ভাবি এটা আমাদের প্রাপ্য। হ্যাঁ, এটা তো খুবই স্বাভাবিক একটা চিন্তা। আয় বেড়েছে, একটু ভালো থাকব, এতে সমস্যা কোথায়? সমস্যাটা হলো এই চিন্তাটা একটা ফাঁদ। লেখকরা বলছেন, বেতন বাড়ার পর নতুন গাড়ি কেনা চিন্তাটা আসলে ভবিষ্যতের স্বাধীনতাকে বর্তমানের একটা স্ট্যাটাসের জন্য বিক্রি করে দেওয়ার মতো। বাহ, দারুণ বলেছেন। প্রতিটা ইএমআই শুধু গাড়ির লোন শোধ করে না, আপনার অবসরের ক্যালেন্ডার থেকেও একটা একটা করে দিন কেটে নেয়। আপনি কত উপার্জন করছেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি তার কতটা রাখতে পারছেন। হুম। তারা সাধারণভাবেই জীবনযাপন করতেন, কারণ তাদের লক্ষ্য ছিল গাড়ি বা দামি গ্যাজেট নয়, তাদের লক্ষ্য ছিল সময় এবং স্বাধীনতা কেনা। বাহ, এই ভাবনাটা তো পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। তার মানে আসল খেলাটা বেতনের অঙ্কে নয়, বরং খরচের নিয়ন্ত্রণের মধ্যে। একদম। কিন্তু শুধু টাকা জমিয়ে তো লাভ নেই, একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে হবে। প্রশ্ন হলো, সেই লক্ষ্যটা কত বড়? মানে কত টাকা জমালে আমি বলতে পারবো, ব্যাস আর চাকরি করতে হবে না? এখানেই কি বইয়ের সেই বিখ্যাত ফ্রিডম ফর্মুলা বা ৪% নিয়মের কথা আসে? একদম ঠিক। এটাই হলো পুরো পরিকল্পনার গাণিতিক ভিত্তি। ৪% নিয়মটা হলো, আপনার মোট বিনিয়োগের পরিমাণ যদি আপনার বার্ষিক খরচের ২৫ গুণ হয়, তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন। ২৫ গুণ? হ্যাঁ, তখন আপনি প্রতি বছর আপনার বিনিয়োগ থেকে নিরাপদে ৪% তুলে নিয়ে আরামে জীবনযাপন করতে পারবেন, আর আপনার মূলধন ফুরিয়ে যাওয়ার ভয় থাকবে না। আচ্ছা, একটা উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে বললে ভালো হয়। ধরুন, আমার বছরে খরচ হয় ৫ লক্ষ টাকা। তাহলে আমার লক্ষ্য কি হবে? খুব সহজ। আপনার বার্ষিক খরচ ৫ লক্ষ টাকা হলে আপনাকে সেই ৫ লক্ষকে ২৫ দিয়ে গুণ করতে হবে। মানে ৫ গুণ ২৫, ১,২৫,০০,০০০ টাকা। ঠিক। আপনার লক্ষ্য হবে ১,২৫,০০,০০০ টাকা। যখন আপনার বিনিয়োগের পরিমাণ এই অঙ্কে পৌঁছে যাবে, তখন আপনি ৪% নিয়ম অনুযায়ী প্রতি বছর এই টাকা থেকে ৫ লক্ষ টাকা তুলে নিতে পারবেন আপনার খরচের জন্য। এটা শুনলে তো বেশ আকর্ষণীয় লাগছে, কিন্তু এর পেছনের যুক্তিটা কি? কেন ৪%? ৫% বা ৩% নয় কেন? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর বাজারের অবস্থা তো সবসময় এক থাকে না।
যদি এমন হয় যে আমি টাকা তুলে নিচ্ছি আর বাজার পড়ে যাচ্ছে, তখন তো আমার মূলধন কমে যাবে। দেখুন, এই 4% নিয়মটি এমনি এমনি আসেনি। এটা আমেরিকার ট্রিনিটি ইউনিভার্সিটির একটা গবেষণার উপর ভিত্তি করে তৈরি। আছে। এর পেছনে যুক্তিটা হলো দীর্ঘমেয়াদে একটা বৈচিত্র্যময় স্টক পোর্টফোলিও গড়ে 7-8% রিটার্ন দেয়। মুদ্রাস্ফীতি যদি বছরে 3-4% হয়, তাহলে আপনার বিনিয়োগের আসল বৃদ্ধি হলো 4%। ও আচ্ছা। তাই যখন আপনি 4% তুলে নেন, আপনি আসলে আপনার মূলধনের বৃদ্ধিটুকু খরচ করছেন। এতে আপনার মূল বিনিয়োগটা সুরক্ষিত থাকে। আর আপনার প্রশ্নটা একদম ঠিক, যদি বাজার টানা কয়েক বছর খারাপ থাকে। হ্যাঁ, সেটাই তো চিন্তার। গবেষণা বলছে এই নিয়মটি 30 বছরের অবসর জীবনের জন্য 95% সফল। মানে বাজারের সব রকম উত্থান পতন ধরেই এই হিসাবটা করা হয়েছে। এটা কোনো অলৌকিক সূত্র নয়, এটা সম্ভাবনার গণিত। আচ্ছা, তাহলে বোঝা গেল যে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে। তাহলে বিনিয়োগের কথাই যখন উঠল, আজকাল তো বিনিয়োগের হাজারটা উপায় আছে। ঠিক। কেউ বলে ক্রিপ্টো, কেউ বলে রিয়েল এস্টেট, কেউ আবার সারাদিন স্টক মার্কেটের দিকে তাকিয়ে থাকে। এই বইটা কোন পথের কথা বলছে? লেখকরা কি কোনো গোপন বিনিয়োগের টিপস দিয়েছেন? মজার ব্যাপার হল, লেখকরা টিকের উল্টো পথের কথা বলেছেন। তাদের দর্শন হল স্মার্ট ইনভেস্টিং, নট হার্ড ইনভেস্টিং। তারা দিনের পর দিন বাজারের খবর দেখে উত্তেজিত বা হতাশ হওয়ার ঘোর বিরোধী। তার মানে খুব বেশি খাটতে হবে না? না, তাদের কৌশলটা এতটাই সহজ যে এটাকে বোরিং বা একঘেয়ে মনে হতে পারে, কিন্তু এটাই সবচেয়ে কার্যকর। তারা 3টি বিষয়ের ওপর জোর দিয়েছেন। 1. লো কস্ট ইন্ডেক্স ফান্ড, 2. ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য, এবং 3. দীর্ঘমেয়াদী বিনিয়োগ। লো কস্ট ইন্ডেক্স ফান্ড, এই বিষয়টা একটু সহজ করে ব্যাখ্যা করা যাক। অবশ্যই। ভাবুন, আপনি ক্রিকেট বাজি ধরবেন। আপনি কি কোনো একজন নির্দিষ্ট খেলোয়াড়ের ওপর বাজি ধরবেন যে হয়তো সেদিন ভালো খেলতে নাও পারে? না, সেটা তো ঝুঁকিপূর্ণ। ঠিক। নাকি পুরো দলের ওপর বাজি ধরবেন, যেখানে একজনের ব্যর্থতা অন্যজন পুষিয়ে দিতে পারে? ইন্ডেক্স ফান্ড হলো পুরো দলের ওপর বাজি ধরার মতো। আচ্ছা, বুঝতে পারছি। কোনো একটি নির্দিষ্ট কোম্পানির স্টক বেছে না নিয়ে আপনি পুরো শেয়ার বাজারের একটা বড় অংশের ওপর একসাথে বিনিয়োগ করছেন। এতে ঝুঁকি অনেক কমে যায়, আর লো কস্ট, কারণ এই ফান্ডগুলো পরিচালনা করার খরচ খুব কম। তার মানে কম পরিশ্রমে আর কম ঝুঁকিতে সম্পদ তৈরি করা। একদম। আপনাকে শুধু নিয়মিত বিনিয়োগ করে যেতে হবে আর ধৈর্য ধরতে হবে। অর্থাৎ চটকদার কিন্তু ঝুঁকিপূর্ণ পথের বদলে একটা নির্ভরযোগ্য এবং পরীক্ষিত পথে হাঁটা, এটা অনেকের জন্যই বেশ স্বস্তিদায়ক একটা খবর। কিন্তু সম্পদ তৈরির পথে একটা বড় বাধা হলো ঋণ। বিশাল বাধা। বইতে ঋণকে সম্পদের হত্যাকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে ক্রেডিট কার্ড, গাড়ির লোন এসবের কথা বলা হয়েছে। কিন্তু আমাদের সমাজে তো ঋণ ছাড়া চলা প্রায় অসম্ভব। এই বাস্তবতাকে লেখকরা কিভাবে দেখেন? তারা এই বাস্তবতাকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন। তাদের মতে, উচ্চ সুদের ঋণ আপনার আর্থিক স্বাধীনতার স্বপ্নের ওপর চালানো একটা বুলডোজারের মতো। বুলডোজার? হ্যাঁ, ব্যাপারটা এভাবে ভাবুন, আপনার বিনিয়োগ যদি বছরে 8% লাভ দেয়, কিন্তু আপনার ক্রেডিট কার্ডের ঋণের সুদ যদি বছরে 20% হয়, তাহলে আপনি আসলে প্রতি বছর 12% করে পিছিয়ে যাচ্ছেন। এটা তো সাংঘাতিক। সুদের জন্য দেওয়া প্রতিটা টাকা এমন টাকা যা আপনার জন্য আর কাজ করছে না, বরং অন্যের সম্পদ বাড়াতে সাহায্য করছে। কিন্তু সামাজিক চাপও তো একটা বড় ব্যাপার। বন্ধুরা দামি গাড়ি কিনছে, নতুন আইফোন দেখাচ্ছে। এই পরিস্থিতিতে নিজেকে সংযত রাখা তো কঠিন। কঠিন, অবশ্যই কঠিন। আর এখানেই মানসিকতার প্রশ্নটা আবার চলে আসে। বইটির লেখকদেরও ছাত্রজীবনের অনেক ঋণ ছিল। তাই নাকি? হ্যাঁ, তারা তাদের আয়ের একটা বড় অংশ দিয়ে প্রথমে সেই ঋণ শোধ করেছেন। তাদের কাছে একটা দামি গাড়ি কেনার চেয়ে ঋণমুক্ত থাকাটা ছিল অনেক বড় স্ট্যাটাস সিম্বল। তারা একটা প্রশ্ন করতে বলেন নিজেদেরকে, এই জিনিসটা কি আমার আসলেই দরকার, নাকি আমি শুধু অন্যের দেখানোর জন্য কিনছি? এই প্রশ্নটা নিজেকে করা খুব জরুরি। ধনী সে, যার নিজের সময়ের উপর পূর্ণ নিয়ন্ত্রণ আছে। দারুণ কথা। সময়ের উপর নিয়ন্ত্রণ। বইটির চূড়ান্ত লক্ষ্য বিলাসিতা নয়, বরং স্বাধীনতা। এই ধারণাটা আমার সবচেয়ে ভালো লেগেছে। আমারও। যখন বিনিয়োগ থেকে আসা আয় আপনার দৈনন্দিন জীবনযাত্রার খরচকে ছাড়িয়ে যায়, তখনই তো একজন মানুষ সত্যিকারের স্বাধীনতা অর্জন করে। মানে বেঁচে থাকার জন্য আর কাউকে নিজের সময় বিক্রি করতে হবে না।
একদম। আর এই পর্যায়ে এসে চাকরি আর কোনো বাধ্যবাধকতা থাকে না। এটা একটা ঐচ্ছিক বিষয়ে পরিণত হয়। আপনি সকালে ঘুম থেকে উঠে ভাববেন না যে আজ অফিসে যেতেই হবে, বরং ভাববেন আমি আজ কি করতে চাই। বাহ! হতে পারে আপনি কাজটা ভালোবাসেন, তাই কাজটা চালিয়ে যাবেন, অথবা চাকরি ছেড়ে দিয়ে বিশ্ব ভ্রমণে বেরোবেন, যেমনটা ক্রিস্টিয়ার ব্রাইস করেছেন। তারা প্রমাণ করেছেন যে এই জীবনযাত্রা কোনো আকাশকুসুম কল্পনা নয়। এটা শুধু সংখ্যার খেলা নয়, এটা জীবনকে নিজের শর্তে সাজানোর একটা দর্শন। ঠিক তাই। তাহলে সব মিলে এই দীর্ঘ আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? যদি আমাদের এই পুরো আলোচনা থেকে মূল 3টে টেক অ্যাওয়ে বের করতে হয়, তাহলে সেগুলো কি হবে? আমার মনে হয় প্রথমটা হলো আপনার আয়ের পরিমাণ নয়, আপনার সঞ্চয়ের হারই আপনার আর্থিক স্বাধীনতার গতি নির্ধারণ করে। আমি একমত। লাইফস্টাইল ইনফ্লেশন থেকে বাঁচতে হবে। হ্যাঁ, দ্বিতীয় টেক অ্যাওয়ে হিসেবে আমি বলবো, বিনিয়োগকে জটিল করার কোনো প্রয়োজন নেই। একটা সহজ, স্বয়ংক্রিয় এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যেমন ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ, সময়ের সাথে সাথে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। আপনাকে শেয়ার বাজারের বিশেষজ্ঞ হতে হবে না। একদমই না। এবং তৃতীয়, আর আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকঅ্যাওয়ে হল সামাজিক মর্যাদার জন্য করা খরচের চেয়ে ব্যক্তিগত স্বাধীনতা অনেক বেশি মূল্যবান। ঋণ হল স্বাধীনতার শত্রু। একেবারে। ঋণমুক্ত জীবন এবং সময়ের ওপর নিয়ন্ত্রণই হল সত্যিকারের সম্পদ। একদম ঠিক। উপসংহার হিসাবে বলা যায়, এটা কোনো জাদুর কাঠি নয় যে রাতারাতি সব বদলে দেবে। এটা নিজের আর্থিক ভবিষ্যতের নিয়ন্ত্রণ নেবার একটি কৌশলগত পথ। আর এই বইটির সবচেয়ে বড় শক্তি হল এর লেখক-লেখিকার বাস্তব জীবনের অভিজ্ঞতা। তারা শুধু তত্ত্ব দেননি, নিজেরা করে দেখিয়েছেন। আজকের আলোচনায় আমরা কুইট লাইক আ মিলিয়নের বইটির দেখানো আর্থিক স্বাধীনতার পথটি বিশদভাবে দেখলাম। সঞ্চয়, বিনিয়োগ এবং ঋণমুক্তির মাধ্যমে কিভাবে সময়ের আগেই অবসর নেওয়া সম্ভব তা নিয়ে কথা বললাম। শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। বইটি যেহেতু মর্যাদার চেয়ে স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয়, তাহলে ভাবার মতো একটা প্রশ্ন হল, যদি আগামীকাল থেকে আপনার সমস্ত মৌলিক চাহিদা, যেমন থাকা, খাওয়া, চিকিৎসা, আপনার বিনিয়োগের আয় থেকে স্থায়ীভাবে পূরণ হয়ে যায় এবং আপনাকে আর কোনোদিন টাকার জন্য কাজ করতে না হয়, মানে সম্পূর্ণ আর্থিক স্বাধীনতা। হ্যাঁ, তাহলে আপনার দৈনন্দিন জীবনে প্রথম কোন জিনিসটি আপনি পরিবর্তন করবেন? আর আপনার এই উত্তরটি আপনার বর্তমান চাকরি বা বেতনের বাইরে আপনার সত্যিকারের মূল্যবোধ সম্পর্কে কি বলে?